নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান হেলথলাইন। এবং আজকে হেলথলাইনে আমরা আলোচনা করব আমাদের মন নিয়ে। মনের নানান রকম দিক আমরা মানে রোগে আক্রান্ত দিক আমরা পাই বা মনের অসুখ আমরা বলি, কিন্তু অনেক সময় আমরা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে ভেবে উঠি যে এটা তো খুব স্বাভাবিক বিষয়, এটা এর সঙ্গে মনের কি সম্পর্ক রয়েছে। সব কিছুর সঙ্গেই সেটা রয়েছে, কিন্তু আমরা ওটাই গুরুত্ব দিই না। রাগ এবং উদ্বেগ, আজকে যে বিষয়টা খুব সুন্দর, খুব সুন্দর নামতে দিয়েছেন, রাগ ও উদ্বেগ রোজ জীবনে দিচ্ছে বেগ। আজকে এই বিষয়ের উপরই আমরা থাকব এবং অবশ্যই আমাদের সঙ্গে এই বিষয়ের জন্য আলোচনায় আমাদের যিনি আলোকপাত করবেন, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ। অনেক অনেক স্বাগত জানাই ডক্টরকে। আর অবশ্যই আজকে আলোচনার সঙ্গে আপনারা রয়েছেন। এই যে রাগ উদ্বেগ, এই শব্দ দুটো আমাদের রোজকার জীবনের অঙ্গ হয়ে গিয়েছে, আর আমরা ভাবি এটা তো খুব ন্যাচারাল থিং, কি আছে এটার সঙ্গে মনের কি সম্পর্ক আছে, কেন হয়। অনেকে আবার খুব মানে দাম্ভিকতার সঙ্গে বলে আমি কিন্তু খুব রেগে যাই ভাই, আমি খুব শর্ট টেম্পার মানুষ। কিন্তু অনেকে এক এক সময় বলে যে মনে হয় এটা ভেঙে দিলাম, আর অনেকে আবার বলে যে আমি খুব অ্যাংজাইটিতে ভুগি। কিন্তু এই দুটো ক্ষেত্রে কোথায় মন জড়িয়ে রয়েছে, বা মনের এটা কি ধরনের অসুখ আস্তে আস্তে হতে পারে ধীরে ধীরে? আমরা যদি মহাকাব্যের কথা দেখি, তাহলে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। আমরা দেখেছি যে এই জন্য কৌরব পাণ্ডবের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত হয়ে গেছিল। আমরা যদি রামায়ণে দেখি, তাহলে সীতাহরণের পরে নারীর সম্মান রক্ষা করতে এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বদলা নিতে রামায়ণের মতো একটা লঙ্কা কাণ্ড পর্যন্ত ঘটেছিল। তা এই জিনিস এখন প্রত্যেকের জীবনে অঙ্গ। কারণ আমরা যদি ষড়রিপুকে দেখি, তাহলে আমাদের দ্বিতীয় রিপু হচ্ছে ক্রোধ। তা ক্রোধ এমন একটা জিনিস যেটা আমরা ইংরেজিতে বলি অ্যাঙ্গার। এই রাগের সাথে যে অনুরাগ, বিতরাগ, পূর্বরাগ, এসব অনেক রাগই থাকতে পারে, কিন্তু রেগে গেলে মানুষ কিন্তু সেই সুকুমার রায়ের কবিতার মতোই সেই হেড অফিসের শান্ত বাবুটাও কিন্তু মাথা গরম করে ফেলবে এবং রেগে আগুন তেলে বেগুন হয়ে যায়। তাহলে এই অ্যাঙ্গারের যে ইস্যুটা, সেটার মধ্যে ডেফিনেটলি যে লিঙ্কটা আছে, যোগসূত্রটা রয়েছে, সেটা বায়োলজিক্যাল। কারণ আমরা যদি দেখি, যখন আমরা রেগে যাই তার কারণ কি, তার ফল কি, এটা যদি দেখি, তারা এবিসি মডেল বলি। এবিসি মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে রাগের পূর্বে কি ঘটেছে, তারপর হচ্ছে বি মানে বিহেভিয়ার, তারপরে রেগে গিয়ে আমি কি করছি, আর সি হচ্ছে কনসিকুয়েন্সেস, তার ফলটা কি হচ্ছে। তাহলে যদি দেখি যে রেগে গেলে কেন হচ্ছে, আমাদের ব্রেনে, মস্তিষ্কে একটা ইম্পালস কাজ করে, সাডেন একটা ইম্পালস। সেটা সেই মানুষের ইন্ডিভিজুয়াল ভালনারেবিলিটি, জেনেটিক মেকআপ, এবং তার সাথে তার যে সামাজিক যুদ্ধ, তার পারিবারিক যুদ্ধ, দৈনন্দিন যে যুদ্ধ, এই ঘটনার প্রবাহে, এবং এর সাথে স্ট্রেস, অ্যাংজাইটি যখন যোগ হয়, আবার কখনো কখনো ডিসইনহিবিটেড বিহেভিয়ার হয়ে যায় যদি কোনো নেশাগ্রস্ত মানুষ রেগে যান। এই সব কিছুর কারণে ব্রেনে একটা ডোপামিন সিক্রেশন হয়। এই ডোপামিন হচ্ছে একটা স্নায়ু উদ্দীপক রাসায়নিক পদার্থ, যেটা মধ্য মস্তিষ্ক থেকে, ভেন্ট্রাল টেগমেন্টাল এরিয়া থেকে, মিড ব্রেনের থেকে, নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স বলে একটা জায়গা থেকে সামনের দিকে প্রিফ্রন্টাল কর্টেক্সে কিক দেয়। একটা ডোপামিনের কিক, যেটা নিয়ে আমাদের একটা মুভিও হয়েছে বলিউডে, কিক নামে। আমরা যদি দেখি যে বলিউডের দিকে দেখি, তাহলে 1973 সালে সেই অ্যাংরি ইয়ং ম্যানের চরিত্র, যেটা আমাদের মেগা স্টার অমিতাভ বচ্চনজি, তার সেই জঞ্জির সিনেমায় শুরু হয়েছিল। তারপরে একের পর এক যে মুভিগুলো হয়েছে সেই দশকে, তার অ্যাংরি ইয়ং ম্যান ইমেজ নিয়ে আমরা দেখেছি প্রত্যেকটাই সুপারহিট। সেই সময় সামাজিক বঞ্চনা থেকে যেভাবে একের পর এক পোর্ট্রেয়াল হয়েছে, আখরি রাস্তা, শোলে সিনেমাতে। এর পরবর্তীকালে আমরা যদি দেখি যে যখন পরের ধাঁচ আছে, 2023 সালে বলিউডে চলচ্চিত্র হচ্ছে অ্যানিমাল নামের মুভি, এবং এই যে সিনেমাগুলোতে ধারাবাহিক দেখা যাচ্ছে একটা ম্যাচো অ্যাংরি ইয়ং ম্যান ইমেজটা পোর্ট্রে করেছে, এবং সেখানে একটা ট্র্যাডিশনালি আমরা একটা জেন্ডার, একটা বায়াস, একটা অ্যাপ্রোচ তুলে রেখে যে রেগে যাবে শুধু ছেলেরাই, ছেলেদেরই রাগের একমাত্র কারণ আছে তাদের ধৈর্য কম। তা অবশ্যই ব্রেনের এই অ্যামাইগডালা থেকে যখন এই ভীষণ প্রবল গতিবেগে, একদম ফর্মুলা 1 রেসের মতো, যে গাড়ির স্পিডেরটা যত তাড়াতাড়ি পিকে ওঠে ততটাই রাগটা পিকে ওঠে, অ্যাঙ্গারের পিক বলি আমরা। এবং সামনে যে প্রিফ্রন্টাল কর্টেক্স থাকে, যেটা গাড়ির ব্রেক হিসেবে কাজ করে, সেটা ভীষণ দুর্বল, এবং তার জন্য আমরা কন্ট্রোল করতে পারি না। তাই সামগ্রিকভাবে রাগটা আসে, এবং রাগের পরিপ্রেক্ষিতে, ফলশ্রুতি, যখন একটা মানুষ রেগে যায়, তারপরে সে এমন কিছু ঘটনা প্রবাহ ঘটিয়ে ফেলে, সেটা বাবা মা তার ছেলে মেয়েকে মারধর করেই হোক, বা কেউ হয়তো কারোর সাথে খারাপ ব্যবহার করে বেরিয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে দৈনিক টানাপোড়েনই হোক, বা তার সাথে হয়তো কর্মক্ষেত্রে সেখানে দুজন কলিগের মধ্যে রিলেশনশিপ খারাপ হয়ে যাবে,
সব কিছু কিন্তু একটার পরে পরিণতি কনসিকুয়েন্স যখন আসে তখন পরে একটা গিল্ট ফিলিং হয়, এটা মনে হয় যে এটা করা আমার বোধহয় ঠিক হয়নি, এবং তাৎক্ষণিক আবেগে আমরা এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলি যার থেকে এই দৈনন্দিন আমরা এখন টেলিভিশন চ্যানেলে সন্ধ্যাবেলা যদি খবর দেখি, এই রাগের কারণে প্রচুর সংখ্যক খুনের ঘটনা, আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে। এই রাগ কন্ট্রোল তাই প্রথম থেকে শুরু থেকে যদি বুঝতে পারি আমরা, যেটা একটা তাৎক্ষণিক আবেগ এবং প্রয়োজন হলে এটা একটা অসুখের পর্যায়ে পড়ে ক্ষেত্র বিশেষে, সেই ক্ষেত্র বিশেষে সেই চিকিৎসা যদি সহজভাবে সঠিক সময় করা যায় তাহলে কিন্তু অনেক ঘটনাই কিন্তু অনেক দুর্ঘটনাই কিন্তু আমরা প্রতিহত করতে পারি। একদমই তাই। আমরা খুব ওই যে একটু আগে বললাম যে অনেক সময় রাগকে আমরা আমাদের পার্সোনালিটির একটি অঙ্গ হিসেবে দেখি, যে আমার একটা খুব ভালো পার্সোনালিটি রয়েছে যার জন্য আমি রাগী। সেই বর্তমানে আপনি মুভি অনেক এক্সাম্পল দিলেন, পুষ্পারাজ, ঝুঁকেগা নেহি, এটাও এখন সব বাচ্চাদের মুখেও আমরা দেখি। কিন্তু মুশকিলটা হচ্ছে যেহেতু বাচ্চার প্রসঙ্গ এলাম, সেখানে বলি অনেক সময় অনেক বাচ্চাদের আমরা ছোটোবেলায়, আপনার কাছে এরকম অনেক পেশেন্ট আসে, বাচ্চারা ছোটোবেলাতে মাথা ফাটিয়ে ফেলছে, জিনিস ছুঁড়ে ভেঙে দিচ্ছে, যা না দিলে জেদ করছে এবং তারপরে নয় নিজের চুল ছিঁড়ছে ইত্যাদি ইত্যাদি। তো এইটা অনেক সময় বাবা মা বলে ঠিক আছে ঠিক হয়ে যাবে, এই ধরনের অ্যাটিটিউড কি পরবর্তীকালে একটা মারাত্মক অসুখের একটা দিক হতে পারে? বাবা মাকে মূল্যায়ন করার আগে মানে আমাদের দেখতে হবে শিশুর আগে বাবা মাকে দরকার মূল্যায়নের প্রয়োজনে, কারণ বাবা মারা অনেক সময় খুব হাইপার হয়ে ওঠেন। তারা প্রত্যেক বাবা মাই বলেন যে আমি আমার সন্তানকে কোনো চাপ দিই না, এটা একটা প্রকারান্তরে একটা মানসিক চাপ দেওয়া। এবার এখনকার দিনে কি হচ্ছে, প্রেগনেন্সির সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা খুব স্ট্রেস থাকেন, এবং তার ফলে মায়ের এই মাতৃ জঠরে যখন একটা শিশু বড় হচ্ছে, নবজাতকে আসছেন ডেলিভারির সময়, তার মধ্যে এই যে 284টা দিন এই ভ্রূণাবস্থায় দেখা যাচ্ছে সেই স্ট্রেসের ফলশ্রুতি হিসেবে বাচ্চাদের স্নায়ুর কিছু পরিবর্তন হচ্ছে। এখন তো বলা হয় যে 40 বছরে আমার ডায়াবেটিস হবে কিনা, ডিপ্রেশন হবে কিনা, সেটা মাতৃ জঠরেই লেখা হয়ে যাচ্ছে, এবং সেই ললাট লিখন কেউ বদলাতে পারে না। তারপরে যখন জন্ম হচ্ছে, জন্ম হওয়ার পর প্রত্যেক বাবা মার প্রত্যাশার পারদ গগনচুম্বী হয়ে যাচ্ছে, এবং তারা মনে করছে তারা তাদের জীবনে যেটা ঘটাতে পারেননি, তাদের যে অপূর্ণ ইচ্ছা, সেটা তার সন্তান পূরণ করুক, এবং তখনই কিন্তু ইনডাইরেক্ট প্রেশার আসে, এবং গান পয়েন্টে রেখে যে তোকে আমরা চাপ দিন, এটাই সবচেয়ে বড় চাপ। হ্যাভিং সেড দ্যাট, কিছু কিছু অসুখ অবশ্যই আছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার দিয়ে শুরু হয়, গুরুজনকে অবজ্ঞা করা, সেটা তার মনস্তাত্ত্বিক যে গঠনগুলো আছে, পেঁয়াজের খোসার মতো যা পেঁয়াজের 4টি স্টেজ আছে যেভাবে আনফোল্ডিং হয়, বা এরিকসনের 8 স্টেজেস অফ লাইফ সাইকেল আছে, জন বালবি এবং মার্টিন সেলিজম্যানের অ্যাটাচমেন্ট থিওরি আছে। এই প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখি যে মায়ের সাথে তার ছেলে মেয়েদের সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, এখানে দুটো তত্ত্ব খুব ইম্পর্টেন্ট। সিগমুন্ড ফ্রয়েড বলেছেন ইলেকট্রা কমপ্লেক্স এবং ইডিপাস কমপ্লেক্স। ছেলের প্রতি মায়ের যে অনুরাগ এবং মেয়ের প্রতি বাবার যে সম্পর্কের যে একটা আন্ডার কারেন্ট থাকে, সেটাকে বলা হয় যথাক্রমে ইডিপাস এবং ইলেকট্রা কমপ্লেক্স। এবং অন্য সেক্সকে মানে ফাদার ফিগার বা মাদার ফিগারকে রেসপেক্টিভলি মেয়েরা এবং ছেলেরা প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। এরপরে আসে স্কুল জীবন, সেখানে দেখা যায় চঞ্চল বাচ্চা হচ্ছে, এডিএইচডির বাচ্চা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যার 3টে লক্ষণ হচ্ছে ইনঅ্যাটেনশন, অমনোযোগিতা, হাইপার অ্যাক্টিভিটি চঞ্চলতা, এবং ইম্পালসিভিটি মানে যখন তাৎক্ষণিক একটা আবেগ যেটা চাই সেটাই চাই। এই জাতীয় বাচ্চারা কিন্তু কখনো কখনো রাগ দেখান এবং অ্যাঙ্গার ইস্যুস আসে। এছাড়া বুলিং তো প্রচুর হয় ক্লাসে, আমরা এটাকে নেগলেক্ট করি। সাধারণত বাচ্চাদের চিকিৎসা করতে গেলে বাচ্চাদের মাঝখানে রেখে একটা ত্রিভুজ আমরা গঠন করি, যার 3টে শীর্ষবিন্দুতে একটায় থাকে হচ্ছে পেরেন্টস, একটায় থাকে টিচার্স, আর একটায় থাকে আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনালরা রয়েছি। এবং সেখান থেকে যখন আমরা অ্যাডোলেসেন্টে ঢুকলাম 10 থেকে 19, তখন শুরু হয়ে গেল অনেকগুলো সমস্যা। তখন এই ট্র্যাজেক্টরিটা অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, সামান্য অবদ্ধতা, সেটা কিন্তু চলে গেল কন্ডাক্ট ডিসঅর্ডার, মিথ্যা কথা বলা, চুরির প্রবণতা, নেশাগ্রস্ততা, এবং সেখান থেকে পরবর্তীকালে ট্র্যাজেক্টরি যদি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার ঘটে। এবার আসি হচ্ছে অন্য অ্যাডিকশনের ক্ষেত্রে, মদ্যপান, নিকোটিন অ্যাডিকশন। নিকোটিন হচ্ছে একটা গেটওয়ে ড্রাগ। প্রথমত যে কোনো সরস্বতী পুজো দিয়ে একটা নিকোটিন অ্যাডভেঞ্চার, তারপর কালী পুজো গিয়ে মদ্যপান। এছাড়া উইডস রয়েছে, কলেজে খুললেই, কলেজের গন্ডি পেরোলেই সেখানে আমরা হাই হয়ে যাওয়ার জন্য মারিজুয়ানা, উইডস বা ক্যানাবিস বা গাঁজা সেবন করে থাকি। তাহলে এই অ্যাডিকশনগুলো ক্রমান্বয়ে বাড়ছে, এবং এর ফলে রাগের পরিবেশটা তৈরি হচ্ছে, বাবা মা বুঝছে না, এবং পেরেন্টিং ইজ এ ডন্টিং টাস্ক। আমি বিদেশে যখন প্রফেসর অ্যারিয়েল ক্যালিয়েল, যিনি ইউনিভার্সিটি কলেজ অফ লস অ্যাঞ্জেলেসের পেরেন্টিংয়ে দেখিয়েছেন, ইন্ডিয়ান পেরেন্টস সত্যিই পেরেন্টিং জানে না শিবার্থে। কারণ আমরা অথরিটিয়ান পেরেন্টিং মানে হিটলারের মতো শাসনকাল করি, ইন্ডালজেন্ট পারমিসিভ, প্রচুর প্রশ্রয় দিই, খেলনাবাটি, জিনিসপত্র মেঘনা চাইতেই জল পেয়ে যাচ্ছে।
বাবল র্যাপ প্যারেন্টিং, গিফট প্যারেন্টিং, হেলিকপ্টার প্যারেন্টিং করি, মানে তাদেরকে ভীষণভাবে মুড়োকে মুড়িয়ে রাখি যাতে তাদের চোটাঘাত না লাগে, ফলে তাদের বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন, কিন্তু নেট দুনিয়ার অন্তর্জালে দেখা যাচ্ছে তার হয়তো 5,000 জন ভার্চুয়াল ফ্রেন্ড, রিয়েল ফ্রেন্ড কেউ নেই। এই সব কিছু মিলিয়ে তার সাথে ব্যবহারিক আসক্তি, মানে মোবাইল ফোনের প্রতি গেমস খেলার প্রবণতা, এই সব মিলিয়ে আধুনিক সমাজ ব্যবস্থায় রাগ ক্রমান্বয়ে বাড়ছে। এবং যখন বাচ্চাদের রাগটা হচ্ছে, তার বাবা মা আরও রেগে যাচ্ছে, দাম্পত্য জীবনে কলহ শুরু হচ্ছে, বাবা মার মধ্যে এই দাম্পত্য কলহ দেখে বাচ্চাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট করছে। এবং আমরা এটা বাংলা সিনেমাতেও হাবজি গাবজিতে দেখেছি কিভাবে হয়েছে এই ইন্টারনেট দুনিয়ার অ্যাডিকশনের ফলে একটা বাচ্চার সাথে তার বাবা মার সম্পর্ক কতটা খারাপ হয়ে যাচ্ছে। এবং এই যে রাগ বা এই যে রাগের প্রবণতা, এবং যেটা আপনি বললেন যে এখনকার জেনারেশনের ক্ষেত্রে যেটা তৈরি হয়েছে নেশাগ্রস্ত মানসিকতা বা ডিসঅনার করা, এইটা তো কোথাও প্যারেন্টিং এর তো ডেফিনেটলি আমাদের একটা খামতি রয়েছে। সেটাতে একটা বড় কারণ হতে পারে, কারণ বাচ্চা একাকিত্বে, ওই যে যেহেতু একটা জায়গায় তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আমি নেশা বলছি না, সেটা আমাদের মোবাইল হতে পারে, আমাদের এই সোশ্যাল সাইট হতে পারে, সেটা কি তাদের ওই ওই একাকিত্ব, হয়তো বা বাড়ির থেকে সে অ্যাটাচমেন্টটা পাচ্ছে না বা সে বন্ধুত্বর জায়গাটা পাচ্ছে না বলে কি হতে পারে? নিউ ইয়র্ক মেডিকেল জার্নালে সম্প্রতি যেটা গবেষণা হয়েছে তাতে দেখা গেছে যে আমাদের অ্যাডোলেসেন্ট মানে 10 থেকে 19 এবং ইয়ং অ্যাডাল্ট 15 থেকে 25, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দুটো ক্রিমি লেয়ার, যেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে মানব সম্পদের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ভিত্তি বা স্তম্ভ, তাদের 40% মানুষ এখন একাকিত্বে ভুগছেন। এবং কন্ট্রারি টু আওয়ার বিলিভ, যে 65 বছরের বেশি মানুষ যারা আছেন, যাদের আমরা জেরিয়াট্রিক পপুলেশন বলি, তাদের 27% মানুষ একাকিত্ব ভুগছেন। একা থাকলেই কিন্তু মানুষ একাকিত্বে ভোগেন না, কিন্তু একাকিত্বে থাকা ভোগা প্রত্যেকটা মানুষ বড় একা হয়ে যান। আমি আমার পছন্দের কিছুটা সময় একা থাকতে চাই, আমার নিজস্ব পার্সোনাল টাইম আছে দৈনন্দিন কর্মব্যস্ততার পরে, দ্যাট ইজ নট ইকুয়েটেড উইথ লোনলিনেস। কিন্তু লোনলিনেস থাকলে আমি প্রথমে কি করব, বাইরে যাওয়া বন্ধ করবো, ঘরে থাকবো, ঘর থেকে একটা পার্টিকুলার নিজের বিছানার অংশ, তারপর একটা কোনায়। এই যে একাকিত্বের কারণে ডিপ্রেশন, চাইল্ডহুড ডিপ্রেশন বাড়ছে। 10 থেকে 19 বছরের সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ এখন আত্মহত্যার নিরিখে 1 নম্বর স্থানে চলে এসছে। এবং কম বেশি ধরুন সারা পৃথিবীতে প্রতি বছরে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন, এবং তার মধ্যে 1.5 লক্ষ হচ্ছে ভারতবাসী। এবং সেই ভারতবাসীদের মধ্যে যে প্রচুর সংখ্যক মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে দেখি নষ্ট হয়ে যাচ্ছে, অকালে ঝরে যাচ্ছে। আরেকটা হচ্ছে কি, এখন যেটা আমরা বুঝি না, যে আমরা সবসময় কি করি, পেরেন্টসরা শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাই। বাচ্চারা স্বতন্ত্র, পেরেন্টস শুড বি ফ্রেন্ডলি, বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস। বাবা মা বন্ধু হতে পারবে না, বন্ধুর মতো হতে পারবে, তাদের একটা নিজস্ব জগৎ আছে। এই জগতের মধ্যে আমরা কিভাবে দেখেছি যে তাদের মনস্তাত্ত্বিক গঠনের পরিবর্তন আসে। এই সময়টা যদি সঠিক মনস্তাত্ত্বিক পরিচর্যা করা যায়, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড, তাহলে কিন্তু তারা কিন্তু অনেক সম্ভাবনা উঠবে। মনে রাখতে হবে আইনস্টাইনের কথা, আইজ্যাক নিউটনের কথা, তারা স্কুল ড্রপ আউট ছিলেন, বিল গেটস স্কুল ড্রপ আউট ছিলেন, তারা এত ভালো রেজাল্ট করতে পারেননি। তাদের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, তাদের লার্নিং ডিসএবিলিটি ছিল, যেটা রিডিং ডিসঅর্ডার হতে পারে, রাইটিং ডিসঅর্ডার, ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার, ডিসঅর্ডার অফ রিটেন এক্সপ্রেশন। এগুলো নিয়ে আমরা তারে জমিন পর সিনেমা দেখেছি আমাদের এখানে বলিউডে। এই জিনিসগুলো থেকে তারা কোনোভাবেই পিছিয়ে নেই, তারা এগিয়ে যাবে। এবং তাদের ক্ষেত্রে দরকার যেটা সবার ক্ষেত্রে, যে রাগের কারণটা অনুসন্ধান করা। আর এখানে অবশ্যই একটা জিনিস না বললেই নয়, সেটা যে একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে প্রেমের ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া আসবেই। দুটি মন, দুটি হৃদয় এক হবে, ইস্ট্রোজেন টেস্টোস্টেরনের মধ্যে তাদের সিক্রেশন বাড়বে। এই রাগের একটা জায়গায় দেখি যে মানুষ কিন্তু যখন প্রেমে ব্যর্থ হয় তখন তারা এই আত্মহত্যার চেষ্টা করেন এবং রেগে যান। আর একটা গ্রুপ অফ পিপল আছে যারা দেখবেন প্রচুর সংখ্যক, বিশেষ করে মহিলাদের মধ্যে, ইয়ং ফিমেলদের মধ্যে দেখা যায় যে এই আত্মহত্যার চেষ্টা করা, ব্লেড দিয়ে হাত কাটা, অনেকগুলো ট্যাবলেট একসাথে খেয়ে নেওয়া, এবং দেখা যাচ্ছে যে খুব ঝুঁকিপূর্ণ ব্যবহার, অ্যাডিকশন করে ফেলা, রিস্ক টেকিং বিহেভিয়ার, সেক্সুয়াল প্রমিসকিউইটি, এগুলো বেড়ে যাওয়া। এইগুলো কিন্তু একটা ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনি একটু আগে ব্যক্তিত্বের সমস্যার কথা বলছিলেন, তার মধ্যে বর্ডার লাইন, হিস্ট্রিওনিক, অ্যান্টিসোশ্যাল আর নার্সিসিস্টিক, এই বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে কিন্তু অনেক দাম্পত্য জীবনের সমস্যা আসে, রিলেশনশিপগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং ডিভোর্সের সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকে। রাগের পাশাপাশি আর একটি বিষয় আমাদের রয়েছে আজকে, সেটা হচ্ছে উদ্বেগ। কারণ অকারণে বহু মানুষ, আমরা হয়তো আমাদের অবস্থান থেকে বলছি যে আপনি অকারণে উদ্বেগ করছেন কেন, বা তুমি করছো কেন উদ্বেগ,
সে ভাবছে আমি 100% কারণেই আমার উদ্বেগ প্রকাশ হচ্ছে, আমি একটুতেই চিন্তিত হয়ে যাচ্ছি, একটুতেই আমার অ্যাংজাইটি তৈরি হয়ে যাচ্ছে। এইটা এইটা কোন পর্যায় পর্যন্ত গিয়ে এটা রোগে আস্তে আস্তে টার্ন করছে? আমরা যে বর্তমান সময়টা চলছে বড় অস্থির সময়, এবং এই অস্থির সমাজে দর্পণে আমাদের নিজেদের মুখটাও দেখা উচিত। একটা জিনিস মনে রাখবে যে আমরা অতীতকে নিয়ে যখন বড্ড বেশি ভাবি, কি পেলাম না, কি হারালাম, ক্যা পায়া নেহি তুনে, ক্যা ঢুল রা হ্যায় তু, তখন ডিপ্রেশন অবশ্যই আসবে। ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে, কাল হোনা হো, কাল কি হবে, এই কথা ভাবতে গেলে আমাদের হবে অ্যাংজাইটি। তাই প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে হবে, হর পল ইহা জি ভর জিও। কারণ এই প্রত্যেকটা সেকেন্ড যে চলে যাচ্ছে, এই আপনি যে এখন প্রোগ্রামটা দেখছেন, এরপরেই এটা কিছুক্ষণ বাদে অতীত হয়ে যাবে। এইবার আমরা যখন উদ্বেগ মানে অ্যাংজাইটিতে আসি, তখন সেটা আমাদের ভবিষ্যতে কি হবে, কি পাইনি, এই ফ্রাস্ট্রেশন, রিসেন্টমেন্ট, অ্যাঙ্গার, এবং তারপরে আসে অ্যাংজাইটি। অ্যাংজাইটি একটা নর্মাল বায়োলজিক্যাল রেসপন্স। আমাদের পূর্বপুরুষেরা যখন হোমোসেপিয়েন্স আমরা ছিলাম না, হোমো ইরেক্টাস ছিলাম নিওনথেড্রাল যুগের, তখন যখন আমরা বনে বাস করতাম, তখন আমরা সবসময় সতর্কে থাকতাম, এই বুঝি কোনো সাপদ এসে আমার উপর আক্রমণ করতে পারে। তাই সেই থেকে অ্যাঙ্গারের শুরু। আজকে দেখবেন যখন টেরিটোরিয়াল ডমিনেন্সের কথা আসে প্রাণী সমাজে, আপনি মাঝরাতে যদি পাড়া দিয়ে যান, দেখবেন একটা নির্দিষ্ট অঞ্চলের কুকুরগুলো আপনাকে ঘেউ ঘেউ করবে, কারণ দে ফিল ইনসিকিউর। তাহলে প্রথম কথা হচ্ছে, অ্যাংজাইটি যার আছে, বাইরে যে অ্যাংজাইটি ট্রেট আছে, সে ভিতরে ভীষণ ভয় পায়, এবং তার মধ্যে লোনলিনেস আছে, তার মধ্যে ইনসিকিউরিটি আছে। এবার অ্যাংজাইটির মোট অসুখ 9টা আছে। 9টা অসুখকে আমরা ভাগ করি আমাদের ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল বা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেটরি সিস্টেম অফ ডিজিজেস। একটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। এই প্যানিক ডিসঅর্ডার দুটো হতে পারে, 1 and 2। প্যানিক ডিসঅর্ডার উইথ অ্যাগোরাফোবিয়া অ্যান্ড উইদাউট অ্যাগোরাফোবিয়া। ব্যাপারটা হচ্ছে, প্যানিক হচ্ছে আউট অফ দ্য ব্লু, হঠাৎ করে বুক ধরফর শুরু হবে, হাত পা কাঁপবে, গলা বুক শুকিয়ে যাবে, মাথা ঘুরতে থাকবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মনে হবে আমি এক্ষুনি হার্ট ফেল করে মরে যাচ্ছি, পালানোর রাস্তা নেই। এবং বহু সংখ্যক মানুষ আইসিইউতে গিয়ে ভর্তি হয়ে 1.5 লাখ 2 লাখ টাকার বিল হয়ে যাচ্ছে, নার্সিংহোমে চলে যাচ্ছেন, ইমার্জেন্সিতে আসছেন, এবং দেখা যাচ্ছে ইসিজি ইকো করে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। সেটা হচ্ছে প্যানিক। অ্যাগোরাফোবিয়া হচ্ছে ভিড়ে ভয়। ভিড়ে মানে ভিড়, জনতার মধ্যে ভিড়, বাসে ভিড়, ট্রেনে ভয়। ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে একটা বদ্ধ জায়গায় ভয়, যেমন এমআরআই মেশিনে ঢুকে ভয় লাগছে, বা একটা লিফটে বদ্ধ হয়ে যাচ্ছে, আমি দম বন্ধ হয়ে মারা যাবো, এই ভয়টা। এছাড়া হচ্ছে 3 আর 4 এবং 5 যে অসুখটা আসে, সেটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া, স্পেসিফিক ফোবিয়া। সোশ্যাল ফোবিয়া মানে আমি পাবলিক স্পিকিং করতে ভয়। এমনি ভালো পড়তে পারি, কিন্তু ভাইবা টেবিলে গিয়ে আমি একদম মুখ থুবড়ে পড়ছি, মাইকের সামনে গিয়ে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। স্পেসিফিক ফোবিয়া মানে হচ্ছে কিছু পার্টিকুলার জিনিস, যেমন রক্ত দেখলে ভয়। আমি মজা করি বলি, মেয়েদের এই ভয়টা একটু বেশি। মেয়েরা কাউকে ভয় পায় না, আরশোলা, টিকটিকি আর মাকড়সা ছাড়া। তো এই জিনিসগুলো হচ্ছে স্পেসিফিক ফোবিয়া। তাছাড়া হচ্ছে কি অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। অ্যাকিউট, এটা হচ্ছে কোনো একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরে হয়, একটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থেকে ফিরে আসার পর, সেটা 1 মাসের মধ্যে হবে এএসডি, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। আর 6 মাস পেরিয়ে গেলে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেমন ভিয়েতনাম যুদ্ধ, যেমন গালফ ওয়ার ইত্যাদিগুলো থেকে হয়েছে। এবং লাস্টে যেটা একটা অসুখ না বললে, সেটা আলাদা করে করা হয়েছে এখন, ওসিডি মানে খুঁতখুঁতানি, এবং সেটা মুদ্রা দোষ, খুঁতখুঁতানি, হাত পা বারবার করে ধোয়া, সূচিব্রায়গ্রস্ততা, এই সব কিছু কিন্তু একসাথে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা উদ্বেগজনিত যে সমস্ত মানসিক সমস্যা রয়েছে তার মধ্যে আমরা ক্লাসিফাই করে থাকি। এই যে সূচিবায়গ্রস্ততা, মানে একটা জিনিস পরিষ্কার করেই যাচ্ছি, অনেকে হয়তো এটাতে কোনোভাবে আমি বলবো আঘাতপ্রাপ্ত হবেন না, কারণ এটা আজকে আমরা আলোচনা করছি, ডাক্তারবাবু রয়েছেন, এবং সেটা কেন হচ্ছে আমাদেরকে সেটা জানা খুব দরকার। সাইকোলজিতে ফার্স্ট একটা সাবজেক্ট আমরা জানি, এবং আপনার সঙ্গে আমি আগে অনুষ্ঠানও করেছি। একটা কথা আপনি বলছিলেন যে কিছু কিছু মানুষ আগের প্রোগ্রামে, যে 2 ধরনের মানুষ হয়, এক হচ্ছে যে সাইকটিক, এক হচ্ছে নিউরোটিক। যে সাইকটিক সে বলে আমি ভুল না ভাই, তুমি ভুল, আমি ভুল না, আমি ঠিক। নিউরোটিকে তো ডেফিনেটলি উল্টোটাই হয়। আমি বুঝতে পারছি যে আমার উদ্বেগটা বেশি, আমার সমস্যা হচ্ছে, আমি আপনার কাছে যাচ্ছি, গিয়ে বলছি একটু আমার সমস্যা হচ্ছে, কিন্তু আমি বেরোবো কি করে? এটা একটা বিগ কোয়েশ্চেন, কারণ তার কাছে এটাও একটা অ্যাংজাইটি, আদৌ কি আমি বেরোতে পারবো? এর উত্তরটা একটা পেশেন্টকে কি করে দেওয়া হবে এবং কিভাবে সে বেরোবে? নিউরোটিক ডিসঅর্ডারের মধ্যে অ্যাংজাইটি গ্রুপ অফ ডিসঅর্ডার, ডিপ্রেশন, এগুলো পড়ে। আমরা এটাকে এখন বলি কমন মেন্টাল ডিসঅর্ডার। আর সাইকোটিক ডিসঅর্ডার মানে তার ইনসাইট নেই, আমার অসুখ আছে আমি স্বীকার করবো না, যেমন স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এটা এখন সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারে পড়ে।
এবার এই যে ওসিডি গ্রুপটা, ওসিডি নিয়েও সিনেমা হয়েছে, মানে এটা তো অ্যাজ গুড অ্যাজ ইট গেটস বলে একটা সিনেমা আছে জ্যাক নিকলসনের, সেটা অনেকগুলো গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল, প্রায় 8-9টা আমি যদি মনে করি। সেখানে সেই সিনেমাটাতে যেটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম কাজ করে। সিগমন্ড ফ্রয়েড বলেছে আমরা সবসময় একটা অ্যালিবাই কাজ করি, অ্যালিবাই মানে খুনের একটা অ্যালিবাই থাকে। তেমনি আমার কালকে পড়াশোনা হয়নি, পরীক্ষা দিতে পারবো না, হঠাৎ করে আমার আজকে রাতে পেট ব্যথা এবং জ্বর এসে গেল। তা ওসিডির হচ্ছে আইসোলেশন অফ এফেক্ট, অনেকগুলো থেকে একটা জিনিসকে আলাদা করবে, তারপর সেটাকে নিয়ে রিয়াকশন ফরমেশন, মানে প্রচুর ভাবনা করবে, আর তারপর আনডুইং, ডু আনডু বলে একটা কমান্ড আমরা কম্পিউটারে জানি বেসিক, যারা কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এক্স, এই কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি করতে করতে আমরা কিছুতেই কাটাতে পারবো না যে কখন কীভাবে হবে। যেমন কিছু লক্ষণ, আমি ওয়ান লাইনার গল্প বলবো, এক লাইনে আমার একটা পেশেন্টের গল্প। এক ডাক্তারবাবুর স্ত্রী, ডাক্তারবাবু যখন রুরাল হসপিটাল থেকে যতবার রুগী দেখতে যায় ততবার তাকে স্নান করে তাকে ঘরে ঢুকতে হয়, এবং সেই 56 বারের বেশি সারাদিনে স্নান করেছে। সে আফতাব 56 বলে একটা সিনেমা ছিল, আমাকে এসে বলছে দাদা তুমি বাঁচাও, আমার ওয়াইফের ওসিডি আছে। একজন পেশেন্ট আছে, তিনি গোটা বইটায় কোনো দাগ নেই, কিন্তু বইয়ের পাতায় একটা ভাঁজ পড়ে গেছে বলে আবার নতুন বইটা 15,000 টাকা দিয়ে কিনতে গেছেন। হাতে নোংরা লেগে গেছে, বারবার করে হাত ধুতে কিছুতেই সাবান শেষ হয়ে যাচ্ছে, হাতে হাজা পড়ে যাচ্ছে, তবু কিন্তু নেই, তারা আটকাতে পারছে না। আরেক পেশেন্ট যিনি ছিটকিনি বন্ধ করতে করতে খালি কাউন্টিং করতেন, 2, 4, 6, 8 কতবার ছিটকিনি কাউন্টিং করলাম, বা গ্যাসের নবটা বন্ধ আছে কিনা। ঠিক ঠাকুর দেবতা নিয়ে ভয় চলে আসে, ঠাকুর দেবতার মুখটা মুখের সামনে চলে আসে, মা কালী, শিব ঠাকুর, মা মনসা, এইসব খারাপ চিন্তাগুলো মনে আসে, যেগুলো ব্লাসফেমাস হয়। মুসলিমদের মধ্যেও এটা আসে, এবং এটা লোকজনকে শেয়ার করতে পারে না, কারণ রিলিজিয়াস অবসেশন যদি কাউকে শেয়ার করি সেটা বিরাট একটা রিয়াকশন তৈরি করবে। অন্যান্য সমাজের যারা ধর্মে অন্ধ আছেন বা ধর্মের যারা অন্যান্যভাবে যারা রয়েছেন, তারা হয়তো এটাকে স্বাভাবিকভাবে ভালোভাবে নেবেন না। এইবারে আসে এই ওসিডি ট্রিটমেন্টটাকে। ওসিডি অ্যাবসলিউটলি একটা নিউরোবায়োলজিক্যাল অসুখ। আমরা এখন বলি ব্রেনের একটা সার্কিটে ডোপামিন, সেরোটোনিন বলে একটা নিউরো ট্রান্সমিটারের, সেটা সেই সার্চটা ঠিকমতো আসে না, এবং তার মধ্যে বিশেষ কিছু জায়গায় অ্যান্টেরিয়র সিঙ্গুলের জাইরাসটা বড্ড বেশি চেক করে ফেলে এই চেকিংয়ের জন্য, এবং ডিফল্ট মোড নেটওয়ার্ক বলে একটা থিওরি আছে, এবং এটার মূলত দুটো চিকিৎসা আছে। একটা ওষুধ দিয়ে আমরা যেই সেরোটোনিনটা বাড়িয়ে দিই, মানে একদম রিমার্কেবল চেঞ্জ, এই ওষুধের সাইড এফেক্ট করতে করতে মানুষ চিকিৎসা ভুলে যাচ্ছে। এবং তার সাথে একটা চিন্তন মনন পদ্ধতি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেটাকে আমরা বলি এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। এই মজাটা আমি যখন এটা একজন সাহেবের সাথে ওয়ার্কশপ করেছিলাম, প্রফেসর সালকোস্কিস, তিনি 3 জনের হাতে নোংরা লাগিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছেন তুমি চেয়ারে বসে থাকো, উঠতে পারবে না। এবার তারা তো ছটফট করছে, এবং এটাকে বলে এক্সপোজার করা। তারপর যখন 10 মিনিট বাদে বললো যাও কলে গিয়ে হাতটা ধো, দেখা গেল কলে গিয়ে তারা হুমড়ি খেয়ে বললো কে আগে হাত ধোবে, তারা গা ঘিন ঘিন করছে ওসিডির জন্য সহ্য, কিন্তু দেখা গেল কলে জল নেই। তাহলে এটা হচ্ছে রেসপন্স প্রিভেনশন। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ইনভিভো এক্স ভিভো মডেলে এই ওসিডি ট্রিটমেন্ট করি। তবে ডেফিনেটলি আমি একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি, অনেক শিক্ষিত পরিবারের মানুষ তারা আসেন না, এগিয়ে আসেন না চিকিৎসা করতে। একজন ডিস্ট্রিক্ট টপার মাধ্যমিকের, সে 7 বছর ঘরে বসে শুধু কাগজপত্র জমিয়ে রেখেছে, অথচ তারপর 11-এ ভর্তি হয়ে যায়নি। চিকিৎসা শুরু করার পর সে কিন্তু কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস পেয়ে তারপর পাশ করেছে। তাই চিকিৎসা করতে পিছিয়ে পাবেন না। চিকিৎসা না করার সাইড এফেক্ট, চিকিৎসা করে ওষুধ দিয়ে চিকিৎসার যে সাইড এফেক্ট কথা আপনারা ভাবেন, না করার সাইড এফেক্ট অনেক অনেক বেশি। এটা সত্যি, এই যে ওসিডি কথা বললেন, আমরা এখন যদি প্রত্যেকটি ঘরে দেখি এরকম একজনকে করে আমরা পাবোই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা বলতে খুব আপনারা ভাবছেন কি আছে, দুবার হাত ধুলাম, বহু মানুষ আমরা এরকম দেখেছি। তবু আপনি নিজেও জানেন যে একটা রাস্তায় বেরিয়ে শুধু লাইট পোস্ট গুনতে গুনতে যায় আর গুনতে গুনতে বাড়ি আসে। এটা তার রোজই তালা দিয়ে বাইরে বেরোচ্ছে, 14 বার বাড়ি ফিরছে, আবার তালাটা দেখছে, চেক করছে, চলে আসছে। এইবার সমস্যাটা হচ্ছে এইগুলো আমরা দেখছি, আমাদের কাছে উদ্বেগ শব্দটা একটা নির্দিষ্ট সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ। উদ্বেগ মানে আমার পরীক্ষা হয়েছে, আমি টেনশন করছি, আমার উদ্বেগ তৈরি হয়েছে যে আমি রেজাল্টটা ভালো করবো কি করবো না। বাবা মার উদ্বেগ তৈরি হচ্ছে আমার বাচ্চা মানুষ হবে কি হবে না, কিন্তু এই উদ্বেগটা ওই পর্যায়ের থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। সেইখানটা আমাদের কাছে একটা বড় কোয়েশ্চেন, যে আমরা নিজেরা, আপনি যেটা বললেন, আমাদের নিজেদেরকে কিন্তু একটা জায়গা অবস্থান তৈরি করতে হবে, আমরা এগোতে পারছি না সেই জায়গাটা। বিশেষ করে আমি বাচ্চাদের ক্ষেত্রে আবার যাব, যে বাচ্চাদেরও কিন্তু একটা অ্যাংজাইটি কাজ করে, আমার বাবা বকবে, মা মারবে, আমি সমাজে মুখ দেখাতে পারবো না, বাবা মা আমাকে বলেছে তুই যদি রেজাল্ট খারাপ করিস আমি আর ইহজগতে থাকবো না। এটা সত্যি, এটা একদম বাস্তব, এরকম বহু এক্সাম্পল আমরা পেয়েছি।
সেইখান থেকে বাচ্চা এক ঘরে হয়ে যাচ্ছে, ঘরকুনো হয়ে যাচ্ছে, ভয়ে কারোর সঙ্গে মিশছে না, তার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে, তার মানে সে সোশ্যাল অ্যাটাচমেন্ট থেকে দূরে যাচ্ছে। এইটা কতটা গুরুত্বপূর্ণ একটা অভিভাবকের কাছে যে বাচ্চাকে সেইখান থেকে বের করে আনা। ডেফিনেটলি আমাকে তো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। আমরা যদি গাণিতিকভাবে দেখি তাহলে এক্স অ্যাক্সিসে যদি আমরা লিখি স্ট্রেস আর ওয়াই অ্যাক্সিসে লিখি পারফরমেন্স, তাহলে কিছুটা স্ট্রেসে একটু একটু পারফরমেন্স ভালো হয়, পরীক্ষার আগে হোস্টেলে যারা থাকে একটু সিরিয়াস হলো। কিন্তু এর পরে একটা ব্রেক ইভেন পয়েন্ট আসে, ডিওয়াই বাই ডিএক্স বলি, এবং সেক্ষেত্রে মার্জিনাল কস্ট অপারেটিং কস্টের ইকুয়াল হয়ে গেলে এরপরে যদি বিজনেসে ইনভেস্টমেন্ট করা তাহলে লস হবে। ঠিক তেমনি এই দ্য ম্যাক্সিমাম যতটা স্ট্রেস একটা মানুষ হ্যান্ডেল করতে পারে সেটাকে বলা হয় ইউ স্ট্রেস। তাহলে স্ট্রেস ইউ স্ট্রেস, তারপরে যদি স্ট্রেস আছে তাহলে ডিস্ট্রেস। এই ডিস্ট্রেস হয়ে গেলে একদম মানুষ ভেঙে পড়বে। বাচ্চাদের ক্ষেত্রে কি আমরা আবার সেই সিনেমায় দেখেছি, যখন ঈশান নন্দকিশোর অবস্থি সে যখন চলে যাচ্ছে হোস্টেলে, সে তখন গানটা গাইছে যে মা আমি ভয় পাচ্ছি, আমি অন্ধকারকে ভয় পাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি দেখি, তিনি নিজে লিখেছেন যে যখন ঠাকুর পরিবারের নিয়ম ছিল যে তাকে 6 বছরের পরে মায়ের থেকে আলাদা থাকতে হবে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর খুব স্ট্রিক্ট অ্যান্ড স্ট্রিনজেন্ট রুলটা করেছিলেন। পরবর্তীকালে দেখা গেছিল যে তিনি বলেছেন যে তার ভয় লাগতো, কিন্তু যখন ওভার অ্যাটাচমেন্ট হয়ে যাবে, এখনকার ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং, এই 3 বছর অবধি বাচ্চা মায়ের কোলে থাকবে, 3 থেকে 6 তখন টডলার হবে, হামাগুড়ি দেবে, 6 থেকে তার শুরু হয়ে গেল চাইল্ডহুড ফেজ। কিন্তু যে বাচ্চারা মায়ের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তাদের মধ্যে অ্যাংজাইটি টেটটা বেশি দেখা যাচ্ছে। এছাড়া স্কুলে যাওয়ার ভয় রয়েছে, মানুষের 5টা আঙুল যেরকম সমান নয়, ইন্ডিভিজুয়াল ভালনারেবিলিটিও এক নয়। তাই সেই বাচ্চাটা আমরা স্কুলে যখন যাচ্ছি সবাই কিন্তু সিলেক্টিভ অ্যাটেনশন দরকার, কারণ আমার যদি মনে হয় যে টিচার স্টুডেন্ট রেশিওটার কথা ভাবি, সেখানে দেখা যাচ্ছে একজন টিচার এবং 100 জন স্টুডেন্ট কি করে পারবে। পিটিএম যখন হচ্ছে, পেরেন্ট টিচার্স মিটিং, তখন সেই ক্লাস টিচার নিজে অ্যাংজাইটিতে আছেন, তার নিজের জবটা সিকিওর নয়, সে গিয়ে সমস্ত রাগটা পেরেন্টের সামনে বলে দিচ্ছে এবং তার ফলে ইনভারেবলি বাবা মা গিয়ে সেটাকে রিয়াক্ট করছে। তাই এই জায়গাগুলো আমাদের আরো বেশি যত্নবান হওয়া দরকার। একদমই তাই। আজকে যে আমাদের বিষয়বস্তু আজকে আলোচনায় ছিল রাগ এবং উদ্বেগ, এবং সত্যি এটা রোজ জীবনে আমাদের কিন্তু বেগ অর্থাৎ কিনা মানে বেগ দিচ্ছে, বাধা তৈরি করছে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় কিন্তু বিশাল বড় একটা বাধা সৃষ্টি করছে। এবং সেটা যে কোনো এজের ক্ষেত্রে হতে পারে, যেটা আপনি বলছিলেন, যে কোনো এজের ক্ষেত্রে আমাদের এই রাগ, আমাদের এই উদ্বেগ আসতে পারে। এবং আস্তে আস্তে আমরা দেখছি ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থা ডেফিনেটলি পাল্টে গেছে। কারণ আমরা শুধুই খবরে নজর রাখি, যখন দেখি এ মার্ডার হচ্ছে, এ আত্মহত্যা করছে, এটা মানে কি কোথাও একটা আমাদের উদ্বেগ এবং রাগ যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এতে এর থেকেও বেরিয়ে আসা যায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসাটা হচ্ছে মূল বিষয়। আমাদের হাতে একেবারেই সময় শেষের দিকেই চলে এসছে। আগামী দিনে যাতে আমরা সুস্থ জীবনযাপনের পথে হাঁটতে পারি, ডেফিনেটলি সেটা আমরা চাইবো। এবং আমাদের এই হেল্পলাইনের অনুষ্ঠান থেকে আমরা আগামী দিনে আরও এই ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসবো, এই বিষয়ে নিয়ে আসবো। এবং আমাদের সঙ্গে তবু রয়েছেন, থাকবেন আগামী দিনেও, কারণ ওনার সঙ্গে বহু অনুষ্ঠান আমরা পেয়েছি, আমরা করেছি এখানে। আগামী দিনে আরও অনেক অনুষ্ঠান আমরা পাবো। আজকের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ, এটুকুকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই।